দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি সপ্তাহের চ্যানেল এসের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ টক অনুষ্ঠানে। আপনারা যারা লন্ডনে বসে ইউকেতে বসে দেখছেন এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখছেন সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আমি ডাক্তার গোলাম রাহাত খান। প্রতি সপ্তাহের মতোই আমরা আপনারা যারা অনুষ্ঠান প্রতি সবসময় আমাদের ফলো করেন, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্য নিয়ে কথা বলি অবভিয়াসলি, এবং আমরা চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আপনারা আমাদের নাম্বারে ফোন করেন এবং আমরা আপনাদের সাথে কথা বলি এবং অবভিয়াসলি অল রিলেটেড ইন হেলথ। এবং আপনারা মাঝে মাঝে ডাক্তারের বিভিন্ন টার্মিনোলজি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, সো আপনারা যখন আমাদের ফোন করেন আমরা চেষ্টা করি সেগুলো একটু বুঝিয়ে দিতে, ব্যাখ্যা দিতে। অবভিয়াসলি আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারি না, আমরা একটু গাইড করি আর কি মূলত, এবং এইভাবেই আমরা কমিউনিটিকে হেল্প করার চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। এবং আপনারা যারা মাঝে মাঝে হয় এমন যে আপনি একটি দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন, আপনি বুঝতে পারছেন না কী করবেন, জিপির কাছে যাবেন বা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যেতে পারে, সেই সব বিষয়ে আমাদের ফোন করতে পারেন। আমরা আপনাদের উপদেশ দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়, এবং সেই ধারাবাহিকতা আজকেও সেরকম করেই আমরা চেষ্টা করব আপনাদের সাথে কথা বলতে। তো আমাদের অনুষ্ঠানে প্রতি সপ্তাহেই যেমন একজন গেস্ট থাকেন, আজকেও আমাদের সাথে একজন অতিথি আছেন, চিকিৎসক অতিথি আছেন, যিনি আপনাদের সাথে মূলত উনিই কথা বলবেন, ওনার সাথেই আপনারা প্রশ্ন করবেন এবং উনি চেষ্টা করবে আপনাদের রিলেটেড ওই যে আমরা টপিক নির্ধারণ করছি সেই রিলেটেড প্রশ্ন আপনারা যদি করেন উনি চেষ্টা করবে আপনাদের উত্তর দিতে। তো আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে আছেন উনি হচ্ছেন ডক্টর সফিনা বেগম, মিস সফিনা বেগম। উনি স্বাগত, ওয়েলকাম মিস সফিনা বেগম। আচ্ছা, হ্যাঁ, উনি কাজ করছেন এনএইচএসে, সার্জন, থোরাসিক সার্জন হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে লন্ডনের একটি হাসপাতালে, এবং উনি ইউকে থেকেই ওনার মেডিকেল কোয়ালিফিকেশন এবং উনি ট্রেনিং সব কিছুই করেছেন ইউকে থেকে। তো আপনারা ওনার যেহেতু সাবজেক্ট হচ্ছে, আমরা ডাক্তারি ভাষায় বলি থোরাসিক মানে হচ্ছে আমরা বুকটাকে ডাক্তারি ভাষায় বলি, টোটাল চেস্টটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি থোরাসিক। তো এই থোরাসিক মানে যে বুক, এই বুকের এই ক্যাভিটির মধ্যে, মানে বুকের যে বুকটা যে টোটাল চেস্টের মধ্যে আমাদের হার্ট থাকে, ফুসফুস থাকে, লাংস যেটাকে বলি আমরা লাংস। যে লাংসটার কাজ হচ্ছে এই যে আমরা প্রতি সময় এভরি টাইম উই ব্রিথ ইন ব্রিথ আউট। তো লাংটা করে কি, ইট হেল্পস আস টু এক্সচেঞ্জ দ্য গ্যাসেস, লাইক আমরা যে অক্সিজেন নেই, আমরা উই কান্ট সার্ভাইভ উইদাউট দ্য অক্সিজেন, আমরা অক্সিজেন নেই এবং সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসে যায়, ফুসফুস থেকে সারা শরীরে যায়, অ্যান্ড দেন বডি ওই অক্সিজেনকে ইউজ করার পরে যে একটা বাই প্রোডাক্ট, একটা ওয়াস্ট প্রোডাক্ট তৈরি করে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড এই ফুসফুসের মাধ্যমে আমরা নিঃশ্বাসের মধ্যে ছেড়ে দিই। তো এই ফুসফুস হ্যাজ এ গ্রেট রোল, ভেরি বিগ পার্ট টু মেনটেন আওয়ার হেমোস্ট্যাসিস, অথবা বলতে পারি যে আমাদের বডিকে মেনটেন করার জন্য একটা ফুসফুস হ্যাজ এ হিউজ রোল। তো আমাদের যিনি আজকে অতিথির একটা মিস সফিনা বেগম, উনি তার স্পেশালাইজড, উনি হচ্ছে এই ফুসফুস সংক্রান্ত, মূলত হচ্ছে যে সার্জারি, ফুসফুসের কোনো যদি মাঝে মাঝে দেখা যায় সামটাইমস পিপল আপনার হয়, দেখে ক্যান্সার হয়ে যায় ফুসফুসে, তখন এই ফুসফুসের ক্যান্সারের জন্য মাঝে মাঝে ফুসফুসের কিছু পার্ট দে নিড টু টেক ইট আউট। তো ওই যে টেক আউট করার যে কাজগুলা, সেগুলা আমাদের যে আজকের যে গেস্ট আছেন উনি এই বিষয়ে তো এক্সপার্ট। আর অবভিয়াসলি আপনারা যে কোনো জেনারেল কোশ্চেন আমাদের কাছে করতে পারেন, আমরা আপনাদের চেষ্টা করব যতটা সম্ভব প্রশ্নের উত্তর দেওয়ার। আর যেহেতু এখন সিজন খুব গরম চলছে, আমরা জানি যে আমরা হঠাৎ করেই যে সুইচ করাই, যে এত ঠান্ডা ছিল তার মধ্যে আবার এই হট ওয়েদার, এর মধ্যে অনেকেই ডিহাইড্রেশনে ভুগেন, পানি শূন্যতা, বডি থেকে অনেক পানি চলে যায় এবং এতে কিডনি এফেক্টেড হতে পারে, যেটা আমি এখন দেখি আর কি আমার প্র্যাকটিসে। আমি যে এমার্জেন্সি ডিপার্টমেন্টে কাজ করি, আমরা অনেক এল্ডারলি মানুষকে দেখি যে তারা আসছেন তাদের কিডনি ফেইলিয়ার নিয়ে। তো আমরা সেই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে গরমের মধ্যে এত কী করতে হবে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের জবাব দেওয়ার। তা আমি অনেকক্ষণ কথা বললাম। মিস সফিনা বেগম, আপনাকে ভেরি ওয়েলকাম টু অ্যাটেন্ড আওয়ার শো। আপনি যদি একটু ব্রিফলি একটু বলেন যে আপনার হোয়াটস দ্য এরিয়া অফ ইউর ওয়ার্ক
আপনি মানে কি করেন আপনারা আমার দর্শকদের যে আপনার হোয়াট ডু ইউ ডু ইন ইউর প্র্যাকটিস? আমি জানি যে আমরা জানি যে ইউ ডু লট অফ সার্জারিজ এবং আপনি কিহোল উই আর প্রাউড অফ ইউ, আপনি ওই যে কিহোল সার্জারিও মনে হয় করেন, চেস্টে লাংসে বায়োপসি। আপনি একটু যদি বলেন আমাদের দর্শকদের, এবং তারা দেন দে উইল রিয়েলাইজ হোয়াট সর্ট অফ কোশ্চেন দে ক্যান আস্ক ইউ। Sure. So the majority of my work is to do with cancers of the chest. So this is cancer of the lung or the chest wall or the airway. So most patients will come to me having already been diagnosed with lung cancer. Most of our surgery now is done via a keyhole approach. Very few procedures are done as an open procedure. We also do surgery for other lung conditions, so COPD, bronchiectasis, and emphysema. And obviously my work involves both adults and children. You work for children, pediatrics you covers also. Yes. দর্শক, আপনারা কিছু ডাক্তারি পরিভাষা হচ্ছে, আপনারা যে কথা আমি প্রথমে বলেছি যে উনি ওই যে ফুসফুসের যে রোগগুলো আর কি, কমন রোগগুলো আমরা সিওপিডি বলি বা এমফাইসিমা, এই জাতীয় রোগের জন্য যে ভেরি অ্যাডভান্স স্টেজে আসলে ওনার এক্সপার্টাইজটা দরকার হয়। এবং ক্যান্সারের যে এয়ারওয়ের কথা বলেছেন, এয়ারওয়ে মানে হচ্ছে যে আমরা যে আমাদের গলার কাছে যে এয়ার পাইপ বলি, উইন্ড পাইপ বলি, আমরা শ্বাস নেওয়ার পরে যে বাতাসটা যে পাইপের মাধ্যমে ফুসফুসে যায় সেটাকে আমরা বলি যে ট্রাকিয়া বলি। তো ওই উইন্ড পাইপেরও যে ক্যান্সার জাতীয় যে কোনো সমস্যাগুলো ওনাদের কাছে একটা স্টেজে যায় আর কি, দেন দে ট্রাই টু হেল্প দ্য পেশেন্ট। তো আপনাদের দর্শকদের আরেকটু বলছি যে আপনারা যদি ক্যান্সারের কোনো পেশেন্ট থেকে থাকেন, যারা শুনছেন লাং ক্যান্সারের, তাদের যদি কোনো পরামর্শ লাগে, ইউ ক্যান কল আস, দেন উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। তো আমি মিস সফিনা, আই এম জাস্ট আউট অফ ইন্টারেস্ট অ্যাজ এ ক্লিনিশিয়ান, আই জাস্ট ওয়ান্ট টু নো হোয়াট সর্ট অফ, ইউ সেড দ্যাট ইউ ওয়ার্ক ফর দ্য চিলড্রেন্স অ্যাজ ওয়েল, চিলড্রেন্স, হ্যাঁ, তো মানে আপনারা কোন উইচ সর্ট অফ চিলড্রেন্স কেস ইউ সি মোস্ট, like lung condition wise? Okay, so the conditions we'll see are congenital lung conditions, where children have either a underformed lung or an area of which has abnormal blood supply or an abnormal airway to it. The other things we see, unfortunately, in children is cancer, and it's usually what we would call a sarcoma. So these are the kind of common conditions we would see in children. So their treatment goes by the pediatrician and also thoracic surgeons like you. Both apnara ki engage on, both of you do? Yes. Okay. So bachcha jara, those who born with the congenital condition, lung condition, so what sort of treatment from thoracic point of view you provide? So if they've got an area of the lung which has it's called a CPAM, so it's got an area of lung that has an abnormal blood supply, that area of lung won't work appropriately, and the child will be predisposed to frequent infections, and this will obviously adversely affect growth. So these children are referred to us for surgical intervention to remove this abnormal area. Okay. So দর্শক, আমরা একটু আলাপ করছিলাম যে কি কন্ডিশনে আমাদের যে অতিথি আছেন উনি কাজ করেন, মিস সফিনা বেগম। তো আপনারা যারা দেখছেন, আপনারা বাংলায় প্রশ্ন করতে পারবেন। আমার যে গেস্ট আছেন উনি বাংলা বোঝেন এবং আমি হয়তো হেল্প করতে পারবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ফুসফুস সংক্রান্ত, লাংস অথবা এবং বাচ্চাদের যদি কোনো জন্মগত সমস্যা থেকে থাকে, সেগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে কথা বলতে। তো মিস সফিনা, আপনারা কি ডু ইউ হ্যাভ এনি কার্ডিয়াক, মানে আপনারা প্রোভাইড করেন কিনা? ডু ইউ সি কার্ডিয়াক পেশেন্টস অ্যাজ ওয়েল অর জাস্ট দ্য লাংস? So I think in the UK now we
don't practice cardiac and thoracic surgery. We've separated out into thoracic and cardiac specialties. So the majority of your work, you will have to decide what you would prefer to do. And my preference is to deal with patients with lung cancer or airway cancer. Lung and airway cancer. So, as a like from our community perspective, in your practice, do you see what sort of percentage of people, fraction of people you see from our background, ethnicity, with the lung cancer? Is it Actually, usually you see very few people from the Bengali community, because the majority of the patients that I will deal with have got lung cancer that's in its early stages, where surgery is considered as part of radical treatment. So you're trying to cure the patient. Unfortunately, in our community, a lot of patients present very, very late. And by the time they present with lung cancer, they don't have a curative option, and really they don't have a surgical option. They then referred to one of my oncology colleagues for either chemotherapy or radiotherapy. আচ্ছা, আমি একটু দর্শকের সাথে কথা বলে আমি দর্শক আমাদের যে সার্জন উনি যেটা বললেন আপনি আশা করি বুঝতে পারছেন, যে বললো যে আমরা তো লাং ক্যান্সার নিয়ে ওনার মূলত কাজ করেন। তো লাং ক্যান্সার আমাদের কমিউনিটিতে তেমন একটা বেশি মানুষের মধ্যে দেখা যায় না, খুব বেশি না, বাট স্টিল আছে। তো যারা আছে তাদের সমস্যাটা হচ্ছে যে তারা অনেক পরে আসে, সিমটম শুরু হওয়ার পরে অনেক পরে আসে, এবং অনেক পরে আসার জন্য যে প্রবলেমটা হয় যে ওনাদের ট্রিটমেন্ট আর অপশন থাকে খুব কম, যার জন্য মানে আগে আসলে যে সুবিধাটা হতো, যে ইউজুয়ালি ক্যান্সার তো একটা খারাপ রোগ, আমরা ক্যান্সার চাই না, শুনতেও চাই না, কিন্তু ক্যান্সার যদি প্রথম দিকে আসে, উপসর্গ দেখার সাথে সাথে যদি ওই সময় যদি আসে, তাহলে আসলে ট্রিটমেন্টটা ভালো হয় আর কি। ট্রিটমেন্টটা মানে হচ্ছে যে সারভাইভ করার বা কিউর হয়ে যাওয়ার, পুরোপুরি ভালো হয়ে যাওয়ার পসিবিলিটিসটা অনেক বেশি থাকে। এটাই আমাদের যে গেস্ট উনি বললেন। So, Ms. Sophia, what do you think? Why Bengali our community peoples are lagged behind to come forward when they should have been come earlier when they have the symptoms? What sort of I think it's two things. The first thing is people are scared, okay, where they're worried that, oh, I've got this, and I don't want to discuss it with the doctor just in case the doctor tells me something bad that I don't want to hear. And the second thing is, I don't think the health education within our community about lung cancer and the awareness of lung cancer is as good as it could be. I think we could do more. People aren't aware that, if they've got a significant smoking history, even if they've stopped smoking, their risk of lung cancer is still very high, and that if they've got a persistent cough, they need to go and see their doctors. They need to get a referral to a 2-week wait clinic and get themselves seen. There are also there are several lung cancer screening programs now around the country. And I would encourage people, if you've been invited to participate in a screening program, go attend. It's really, really useful. You can diagnose cancer early. That increases your risk of survival. Thank you. আমাদের একজন কলার আছেন লাইনে, আমি ওনার কলটা নিব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের আওয়াজটা কিন্তু খুবই আস্তে আসে, আচ্ছা, স্পেশালি দ্য লেডি ডক্টরস। আমার একজন আত্মীয়, উনি pancreatic cancer suffering from a pancreatic cancer. At present, he is going through ongoing treatment, oncology treatment, chemotherapy, and so on. But the main problem right now, if he goes after the chemotherapy, his white cell level, WBC level, goes seriously down. And we are trying all sorts. He sometimes denies taking in good food or stuff.
what else can we do as a layman? I mean, we see doctors are doing their best, but not in here in Bangladesh. Sometimes in Bangladesh, doctors are not approachable. So can you please tell me, in Bangla will be better? Then what can we do to boost his WBC level? Thank you. And if you can speak a bit later, let me to go to the television to hear it. Okay. Okay, Miss. Okay. So after your question it's actually very common. So after chemotherapy, but they have now white cell count, WBC count, comes down. It's called you get neutropenic sepsis. Yeah. And you get an infection because of this. Unfortunately, এটা আপনি কিছু করবার নাই যে এটা আপনি প্রিভেন্ট করবা লাগি কেন কোনো রকম আপনি চিকিৎসা করলে এটা আপনি রিস্ক কমাইতে পারতা না এটা কিছু খাইতেও পারতা না যে এটা আপনার রিস্ক কমাইতা. The only thing you can do is then after chemotherapy this way, you need to make sure he is not around anybody who has an infection or who could give him an infection. থ্যাংক ইউ ভেরি মাচ মিস সফিনা আপা, আপনি একটু দেখছেন আমি যে প্রশ্ন করেছেন আপনি আশা করি বুঝতে পেরেছেন. আমি একটু অ্যাড করি ওনার সাথে, আপার সাথে, সফিনা আপার সাথে, যে আসলে ক্যান্সারের যে কেমোথেরাপিটা তো হচ্ছে যে এই থেরাপিটা করে কি ক্যান্সারের যে সেলটা যে ওই সেলগুলোকে তো নষ্ট করে, অ্যাট দ্য সেম টাইম দে অ্যাটাক দ্য নর্মাল বডির অন্য সেলগুলোকেও অ্যাটাক করে, কিছু কিছু নষ্ট করে, যার জন্য দেখবেন যে কেমোথেরাপি নেওয়া মানুষের মাথার চুল পড়ে যায়, একটু শুকিয়ে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম যেটা করে যে হোয়াইট সেল কাউন্ট, মিস সফিনা যেটা বললো যে হোয়াইট সেল কাউন্ট এটা কমায় দেয়. তো হোয়াইট সেল কাউন্টের কাজ হচ্ছে মানে শ্বেত রক্তকণিকা আমরা যেটা বলি বাংলায়, তো এটার কাজ হচ্ছে যে শরীর যদি কোনো ইনফেকশন আসে, কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যদি আসে, তো এটার এগেনস্টে হোয়াইট সেল কাজ করে. তার মধ্যে মেইন যে কাজটা করে ওদের মধ্যে হোয়াইট সেলের যে গ্রুপটা তাকে বলে নিউট্রোফিল. তো সেই নিউট্রোফিলটা কাজ করে আর কি, ফাইট করে, দ্যাটস লাইক এ সোলজার. তো তো যেহেতু কেমোথেরাপি দিলে যেহেতু এই সোলজারগুলোও মারা যায়, ক্যান্সারের সেল তো মারা যায়, অন দ্য আদার পাশাপাশি আপনার এইগুলোও মারা যায়, এই নিউট্রোফিল মানে WBC আপনি যেটা বললেন বাংলাদেশের, এগুলোও মারা যায় আর কি. মারা গেলে হয় কি তখন মানুষের ইনফেকশনের প্রবণতা, ওই ক্যান্সার পেশেন্টের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আরও বেড়ে যায়. তো মিস সফিনা যেটা বললো যে বেস্ট ওয়ে হচ্ছে হ্যান্ডেল করার, যে এটা হয়ে গেলে তো আপনার সাথে সাথে এই দেশে যেটা হয় আমরা আমরা ইমিডিয়েট উইদিন অ্যান আওয়ার পেশেন্ট অ্যারাইভ. ইফ উই ফিল দ্যাট দ্য পেশেন্ট ইজ গোয়িং থ্রু দ্য নিউট্রোপেনিক সেপসিস, আমাদের কিছু মার্কার আছে, উই ইমিডিয়েটলি উই আন্ডারস্ট্যান্ড, লাইক আপনার যদি ব্লাড প্রেশার কম থাকে, টেম্পারেচার যদি বেশি থাকে, যদি হার্ট রেট বাড়া থাকে, আমরা 1 ঘন্টার মধ্যেই ওনার ব্লাড কালচার করে আমরা সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দিই. কারণ সেপসিস জিনিসটাই ভালো না. সেপসিস মানে হচ্ছে যে সারা শরীরে ইনফেকশন স্প্রেড অল ওভার দ্য বডি. তো আমরা এই দেশে খুব অ্যাক্ট করি. এখন মানে আপনার বাংলাদেশে যেটা বলতে হবে যে ইউ নিড টু টেল ইউর পেশেন্ট যে উনি যেন এমন কারো কেমোথেরাপি নেওয়ার পর বেশি মানুষজনের সাথে না মিশে, কারণ কার মধ্যে কী ইনফেকশন আছে এটা চলে আসতে পারে. দ্যাট ইজ হোয়াট মিস সফিনা ট্রাই টু টেল ইউ. আর এইটাই হচ্ছে অ্যাডভাইজার. আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো এইখানে একটু বেটার টু হ্যান্ডেল দিস সর্ট অফ প্রবলেমস. তো আপনার যদি আরও প্রশ্ন থাকে আপনি অনুষ্ঠান দেখতে দেখতে আবার আপনি ফোন করতে পারেন. উইল ট্রাই টু. আমাদের উই হ্যাভ অ্যানাদার কলার. হ্যালো, আসসালামু আলাইকুম. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. আমি আপনার প্রোগ্রাম দেখছি যে লাংস ক্যান্সার সম্বন্ধে. জি জি. তবে প্রায় আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমার একটা স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান. জি. বাথ হসপিটালও তারা ভাইছে একটা দাগ আমার রাইট হ্যান্ড সাইড লাংসের মাঝে একটা দাগ 8 মিলিমিটার. এটা নিয়ে তারা খুব মানে একটা কনসার্ন করেছে, হয়তো এটা ক্যান্সার হইতে পারে. তারা কয়েকদিন আমার দেখছে, সিটি স্ক্যান করছে, এরপরে পেট স্ক্যান করছে, করার পরে তারা রাখি দিছে আমারে, হইল তোমার জানুয়ারিতে আবার দেখবো. আর এটা এত ছোট্ট 8 মিলিমিটার, এটা অপারেশন করা যাইতো না এখন. তখন ফাইন্ড আউট করতাম যে এইটা জানুয়ারিতে তারা হয়েছে আবার দেখবো এটা কিতা ব্যাপার, স্ক্যান ছাড়া না আর কোনো কিছু. এটা আমি মানে খুব ওয়ারি করতেছি এটা নিয়ে. আমি ফিল করি এখন দুর্বলতা, খুব উইক ফিল করি এখন.
Safina, but do you have any question? You can ask and you can answer in English if you want. Sorry, I didn't hear all of what he said, but my understanding is he's got an 8mm right-sided Yeah. lung nodule Yeah. that has been investigated, Yeah. and at the moment they do not have a diagnosis for him, so he's under follow-up. Yes, you're right. Has he had a biopsy already? No, I think আপনি শুনতে পাচ্ছেন ভাই? জি শুনতেছি আপনি আপনি কি- আপনার biopsy, আপনার কোন CT biopsy করছে কি endoscopy করছেন? মানে আমার ওটাই জন্য তো তারা কোনো ঔষধ দেয় নাই, কোনো কিছু দেয় নাই, সারা ওয়েট করতে বলছে জানুয়ারি পর্যন্ত। না, কিন্তু আপনার কি ওইখান থেকে ওই নোডিউল যেটা বললেন 8mm ওইখান থেকে ওর কাছাকাছি ফুসফুস থেকে কি কোনো টিস্যু নিছে? না নেয় নাই, কোনো কিছু নেয় নাই। ইনজেকশন করে বা কিছু ঢুকায় বাইরের থেকে? না কোনো কিছু নেয় নাই। No, the biopsy didn't happen. বায়োপসি করে নাই। Biopsy ছাড়া আপনার কোনো ওষুধ দেওয়া যাইতো না, because without the biopsy you don't actually know if he has cancer. And it may be, depends on where this nodule is, it may be in a difficult area to biopsy. Obviously, ideally we would try and get tissue before we did any treatment. So what is the condition when you do not do the biopsy? Is it the So in a condition where we're not going to do a biopsy, it's very rare we wouldn't do a biopsy. If you've got evidence of growth on a CT scan, or you've got evidence of change on what we call a PET scan, so if the lesion, if the nodule has become increasingly PET avid, then yes, you would treat the patient without a biopsy. Or if you've got growth on serial CT scans and the lesion is not possible to biopsy because of where it is anatomically, then you would okay? So treat that was without my question. biopsy. I didn't ask condition. I was trying to understand what situations you don't do the biopsy. So if it is in a very awkward situation, anatomically located in a Yes. very odd area, then where it's not possible to take the tissue out, then you don't. So, for example, lesions that are anterior to the heart, okay, or anterior to the aorta, or they're very close to the spine. These are very difficult lesions to biopsy, and we may not biopsy them because of this reason. So do you think his biopsy didn't happen due to this, or? Yes. BART is a very, very good unit. If they also have a navigational bronchoscopy facility, so they can either biopsy through CT or endoscopically using navigational bronch. So if they weren't able to biopsy using either means, then it must be that the lesion is impossible to biopsy because of anatomical reasons. So what you think where he is now, like treatment-wise, they will wait and watch. They will following They him will up. watch and wait to look for growth. Okay, if the lesion grows, then they will make a decision whether they offer him empirical treatment based on the imaging, or whether they go in for a surgical biopsy and resection. Okay, and ভাই আপনি বুঝতে পারছেন নাকি? আমি আপনাকে একটু বলি আর কি, যে আপনার যে আপনি কি আছেন লাইনে? আপনি শুনতেছেন তো না? জি। তো আপনার ওই যেটা উনি বললো, মিস সফিনা, কনসালটেন্ট থোরাসিক সার্জিক্যাল, উনি যেটা বললো যে আপনার ওই যে নোডিউলটা, এটা সাধারণত মোস্ট অফ দ্য টাইম সাসপেক্টেড যদি হয় ক্যান্সার, তাহলে সেটার থেকে একটা টিস্যু নিয়ে মাইক্রোস্কোপের নিচে নিয়ে, যেটাকে বায়োপসি বলি আমরা, দেখে সরাসরি দেখলে আপনার বোঝা যায় যে এটা কি ক্যান্সার নাকি নন ক্যান্সার। সো এটা হচ্ছে দ্যাট ইজ দ্য কমন প্র্যাকটিস, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে এটা করা হয় নোডিউল সহ। কিন্তু যদি এই নোডিউলটা, মানে আপনার যেটা ক্যান্সারের যে সাসপেক্টেড, নট কনফার্ম, ওইটা যদি হয় আদৌ, তো ওই যে ছোটো যে গ্রোথটা বা টিউমার যেটা আছে 8mm, ভেরি স্মল, ওইটা এমন জায়গায় বসে আছে, এমন একটা জায়গায় যেইখানে আসলে যেইখান থেকে টিস্যু নেওয়াটা সম্ভব না আর কি। তো এটা শুধু আপনি না, অনেকের ক্ষেত্রে হয়, যার জন্য আপনার বায়োপসি হয় নাই। ফার্স্ট অফ অল দ্যাট ইজ ভেরি লাইকলি কজ, যেহেতু উনি এক্সপার্ট, মিস সফিনা, শি ইজ ভেরি, তো উনি যেটা বললেন এইটাই হচ্ছে ভেরি লাইকলি কজ, এই জন্য হয় নাই। এখন আপনাকে যেটা তারা করতেছে যে আপনাকে ফলো আপের মধ্যে রেখে আপনাকে দেখবে হাউ ইট গোজ। আপনার কোনো কোশ্চেন আছে ভাই? আর কোনো কি না, এখানে জায়গাতেই আছে, ওই জন্য আমাকে ওয়েট করার জন্য বলেছে। আচ্ছা,
ঠিক আছে, তো থ্যাংক ইউ ভাই ফোন করার জন্য। আমরা দর্শক, আপনারা আমাদের হেলথ টক অনুষ্ঠান দেখছেন প্রতি সপ্তাহের। আজকে আমরা কথা বলছি মূলত লাং ক্যান্সার নিয়ে, ফুসফুসের ক্যান্সার অথবা এয়ারওয়ের ক্যান্সার, ট্রাকিয়াল ক্যান্সার যেটাকে বলি। তো আমরা এর বাইরেও আমরা প্রশ্ন নিব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের করবেন, আমরা কথা বলবো। তো আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে আমি একটি ব্রেকে যাব, বিরতির পরে আবার আপনাদের সাথে কথা বলবো। দর্শক, বিরতির পর আবার আমি ফিরে আসলাম ডক্টর গোলাম রাহাত খান আপনাদের সাথে আমাদের প্রতি সপ্তাহের স্বাস্থ্য অনুষ্ঠান হেলথ টক অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মিস সফিনা বেগম। উনি কনসালটেন্ট থোরাসিক সার্জন, উনি লন্ডনের একটি হাসপাতালে কাজ করছেন। এবং আমি অনুষ্ঠানের শুরুতেই যেটা বলেছি যে উনি মূলত কাজ করেন লাং ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সার এবং এয়ারওয়ে ক্যান্সার, এই পেশেন্টদের নিয়ে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অনুষ্ঠান দেখতে দেখতে আমাদের কাছে আপনারা প্রশ্ন করবেন। I want to go back to our discussion. Before the break, Ms. Safina, you were telling that there are two main reasons for our community peoples to have more comparatively to have the lung cancer diagnosed late rather than sooner. So one of the reason you said they come forward. Go to the doctors quite late compared to the other nationalities probably. And the second reason you said not aware, not educated enough what to do if they have these sort of symptoms. Education about the awareness of lung cancer within our community is not good. I see. The campaigns to raise awareness haven't really kind of engaged the Bengali community. We still know very little about it. And you'll get patients who present late because they simply didn't know that this was a problem for them. So Taraki, they just think it's it's usual cough and cold and it will go away, and then the delays. So the fact that if you've got a persistent cough, if you're suddenly getting frequent chest infections, you've got unexplained weight loss, these are all kind of signs that there is something wrong with you. I'm not saying it's necessarily always lung cancer, but it is something you should consider, especially if you have got a smoking history. Even if you stop smoking, your risk of lung cancer is still higher than somebody who has never smoked. The other thing to consider is when your smoking risk is related, yes, to your direct smoking, but also to your indirect smoking. So if you're around somebody who smokes a lot, but you yourself have not smoked, it still increases your risk of lung cancer. Thank you. দর্শক, বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাদের কমিউনিটির কথা বললো যে আমরা তুলনামূলকভাবে অনেক পরে আসি ডাক্তারের কাছে এবং অনেক পরে ডায়াগনোসিস হয়, যেটা ফুসফুসের ক্যান্সারের জন্য চিকিৎসার প্রবলেম। আর ফুসফুসের ক্যান্সারের মূলত কারণই হচ্ছে যে দীর্ঘদিন স্মোকিং একটা বড় কারণ। আবার এইটা তার মানে এই না যে যিনি স্মোক করেন না তার হবে না, তারও হতে পারে। তো ফুসফুসের এই স্মোকিংয়ের ব্যাপারটা যে উনি বলছেন যে যারা প্যাসিভ স্মোকার তাদেরও একটা পসিবিলিটি থাকে যে আপনি স্মোক করেন না, বাট কারোর সাথে আছেন যিনি স্মোক করেন। এবং সেকেন্ডলি স্মোকিং ছেড়ে দেওয়ার পরেও দেখা যায় যে মানুষের ক্যান্সার হতে পারে আর কি। তো ফুসফুসের ক্যান্সার মূলত, সব ক্যান্সার না। আচ্ছা, আমার একজন কলার আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ডাক্তার সাহেব, আমি জানতাম যে আমার হার্টের সমস্যা কিছু আছে লাগে, তো একটা হার্ট অ্যাটাক হয়েছিল, বাদে তারা মানে রিং লাগাইয়া দিছে নাকি, এর বাদে বেলুন হইলা যে বেলুন লাগাইয়া দিছে। তো বেলুন জিনিসটা কিরকম ওটা জানতাম আমার, যে ট্যাবলেট দিছে আমার জিটি ট্যাবলেট, যেটা জিফের তলে দিয়া রাখবার লাগিয়া আরি। তো এটা আমি
দিনও কয়বার রাখতাম পারি বা রাখার দরকার আমি ওটা সম্বন্ধে আমি জানতাম চাই ওইটা ব্যবহারটা কিরকম ইউজ করা আর কি ওটা জানতাম চাই আপনার ভালো লাগলে। জি জি ভাই, এটা মানে কি হার্টে কি মানে স্ট্যান্ড করেনে বেলুন দিয়েছে? যে বেলুন দিয়েছে আর একটা রিং কোনজিনে রিং দিছে তারা লাগাইয়া আর বেলুন দিছে। আচ্ছা, এটা আমার মনে হয় সফিনা আপা ক্যান টেল মোর। তো আপনি যখন কইরা ইকান কি যেখানে আপনার হার্টর ব্লক করা আছিল ওটা ও জায়গা তারা ব্লক balloon they passed a balloon to get rid of the blockage and then they've put a stent in to keep that area open. So he will be on medication after that. What medication is he taking? আপনি কি কি ওষুধ খান ভাই? আমি তো ঔষধ অনেকটা আছে নাম কইতে পারলাম না হলটির কারণ জিফটার তো দিবালে জিটি যে একটা অগু ব্যবহার করে আমারও ব্লাড প্রেশারও আছে কোলেস্ট্রল আছে এটা নানান ঔষধ কতটা আছে দিনও 20-22টা ঔষধের ট্যাবলেট আমি খাওয়া লাগে 3 টাইমে আর কি ডায়াবেটিক লাগাইয়া লান্সোফ্রাজল অ্যাসপিরিন সকালে খাই আর কি। So the medication will need to continue to keep the stent functioning and to help his heart remodel and to reduce his risk of having further heart attacks. বুঝতে পারছেন তো ভাই না? জি তো আপনার প্রশ্নটা কি যে ওষুধ খাবেন কিনা? জয় খিতা। জি ওটা জিটি ওটা দিনও কয়বার খাওয়া লাগবে বা কিরকম ব্যবহার ইউজ টু? না, এইটা তো আমরা এই অনুষ্ঠান থেকে বলতে পারবো না, আপনার জিপি নিশ্চয়ই আপনারা ভালো মতো ব্যাখ্যা করেছে, কিন্তু জেনারেলি যেটা আমরা বলি যে আপনাকে এই হার্টের স্ট্যান্ড, আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল এবং আপনার যে ব্লাড ভেসেল ব্লক হয়েছিল ওইটাকে তো আবার রিপারফিউশন যেটা বলে যে আবার আমরা ওইটা প্যাটেন্ট করে দিয়েছে আর কি হাসপাতাল থেকে। তো ওইটাই আমার যেটা আপনার এই ওষুধগুলো যদি আবার না খান, what my guest is telling you that if you don't take these medications there are high chance to have the heart attack again. আপনার ওষুধ যদি আবার যদি না মানে কন্টিনিউ না করেন তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আবার থাকবে। তো এবং হার্ট তো আমরা সবাই বুঝি যে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অর্গান ইন আওয়ার বডি। সো এইটাকে যতক্ষণ আপনি যদি পাম্প ঠিক মতো না করতে পারেন দেন অল সর্ট অফ প্রবলেম কাম। তো আপনাকে উচিত হবে আপনার এই ওষুধগুলো খাবেন আর কি, এবং আপনার যদি কনফিউশন থাকে জিপির সাথে ট্রাই টু সি ইউর জিপি অ্যান্ড আস্ক হিম এনি মেডিকেশন যদি আপনার কোনো শরীরে অসুবিধা করে। কারণ ওই যে আপনি বললেন কোলেস্টেরল দ্যার ইজ এ মেডিকেশন কল্ড স্ট্যাটিন ট্যাবলেটস ফর দ্য হাই কোলেস্টেরল। সো এই স্ট্যাটিন মাঝে মাঝে পিপল ক্যান গেট দ্য বডি একস অ্যান্ড দিস সর্ট অফ প্রবলেমস। সো আপনি এই যদি কোনো সমস্যা থাকলে হচ্ছে আপনি ইউ নিড টু সি ইউর জিপি অ্যান্ড দে ক্যান talk to you, sort it out. But generally you shouldn't miss any tablets at all. আপনার একদম সব সময় কন্টিনিউ করতে হবে এই ওষুধ। আর কোনো প্রশ্ন আছে ভাই? আচ্ছা, থ্যাংক ইউ। তো দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা আজকে কথা বলছি যে ফুসফুস লাং ক্যান্সার নিয়ে, এবং কার্ডিয়াক আপনারা প্রশ্ন করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, আমরা আপনাদের সাথে কথা বলবো। তো আমি আমাদের যে আমরা কথা বলছিলাম আর কি কল নেওয়ার আগে, যে আসলে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে মধ্যে যে এই যে অ্যাওয়ারনেসটা কম আর কি, মানুষ এডুকেটেড না, হেলথ এডুকেশনটা কম আর কি, যে কোন কোন সিমটম হলে, যেটা মাই গেস্ট ওয়াজ সেইং বিকজ শি ইজ ভেরি ক্লোজলি এবং ইন্টেন্সিভলি ইনভলভড উইথ দিস প্রবলেমস, লাং ক্যান্সার এবং ফুসফুসের যে প্রবলেমগুলোর মধ্যে, এবং উনি শি হ্যাজ অবজার্ভ দ্যাট আওয়ার কমিউনিটি ইজ নট fully aware of the consequence if someone has cancer, এবং এটা আসলেই যে কত খারাপ হতে পারে। I don't mean to scare my viewers. We are trying to make you guys people to be aware that don't let it come and take it seriously. আমাদের আরেকজন কলার আছেন। হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, আপনি স্টুডিওতে, ইউ আর টকিং উইথ দ্য ডক্টরস, ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন। জি, আপনি স্টুডিওতে সরাসরি কথা বলছেন ভাই, আপনি প্রশ্ন করতে পারেন। জি আমি ফোন করছি ভাই,
আমার কলন ক্যান্সার হয়েছে আচ্ছা আচ্ছা, কোলন ক্যান্সার। লাস্ট ইয়ার। তারা অপারেশন করছে, খুঁজিয়ে আমার ব্যাগ লাগাইয়া দিয়েছে, স্টোমা ব্যাগ। হ্যাঁ হ্যাঁ। মানে বেগম ব্যাগ কি এভরিডে মনে হলো 7 থেকে 8 বার ব্যাগ এমটি করা লাগে। আচ্ছা, 7-8 বার ব্যাগ এমটি করা লাগে, স্টোমা ব্যাগ। একটা করণীয় কিতা কোনো ব্যবস্থা আসেনি, আর তারা রিভার্স করতো। এটাকে রিভার্স করবে বলছে, রিভার্স করলে কোনো অসুবিধা হইব না কিতা আমি জানলাম সেই। হ্যাঁ, Shafina আপা, আপনি can you address? So how long ago আপনার রিজন ফয়লা যেন অপারেশন করছেন তাই কোন কত আগে করছিল, কয়দিন আগে? আপনার মাথা আনলা তো। How long ago was the first operation? আচ্ছা, আপনি ওই যে প্রথম অপারেশনটা যে আপনার এই যে করছে, ওইটা কতদিন আগে করছে? এটা লাস্ট সেপ্টেম্বরে করছে। লাস্ট সেপ্টেম্বর। If they reverse him now, if he's had no difficulties, then there shouldn't be no problem. ওকে, রিভার্স করতে পারবেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আপনি মনে আপনি রিভার্স করতে পারেন। এখন তারা যদি বলে আপনাকে রিভার্স করতে। হ্যালো, আপনার মাথা তো আনলা ভাই। আচ্ছা, আপনি টেলিভিশনের ভলিউম বাড়ান, তাহলে এটা আই ডোন্ট নো ওয়াই, অন্যরা তো শুনতে পাচ্ছে। আপনি কি টেলিভিশনের ভলিউম ঠিক আছে, বা আপনি ফোন ঠিক আছে কিনা? টেলিভিশন তো না, সরি। হ্যালো I can hear you, so I'm not sure. I think we have some technical issues. He is not listening. He can't hear us. So, by apni you can call. Hello? জি খোকা। হ্যাঁ, শুনতেছেন এখন? জি জি শুনতেছি। আচ্ছা, ওই Safina ভাই, can you tell him again what you said? So after your operation was last September. Yeah. If you have had no problems since, and they have offered you a reversal procedure, there should be no problems with this, and this shouldn't give you any difficulties. ভাই, বুঝতে পারছেন তো না? জি খোকা, আপনি বাংলা খোকা। আচ্ছা, বাংলাটা হচ্ছে যে আপনাকে যেহেতু আপনার গত সেপ্টেম্বরে হয়েছে, যার জন্য এখন অনেক দিন হয়েছে, আপনাকে এখন তারা যদি রিভার্স করতে চায় কোলোস্টমি, রিভার্স করতে পারবে, কোনো অসুবিধা নেই। দ্যাটস আওয়ার। তা আপনাকে যদি রিভার্স করার যদি চয়েস দেয় এবং আপনার কোনো যদি প্রবলেম না থাকে, দেন ইউ ক্যান গো ফরওয়ার্ড। বুঝতে পারছেন ভাই? হ্যালো, আচ্ছা। I do not think he's able to hear you clearly. আচ্ছা, দ্যাটস ফাইন। সো আই উইল গো ফর দ্য নেক্সট কলার। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতাম আপনারে। জি, যে আমার আজকে 5-6 মাস ধরে কি আপনার দেশে ছিলাম, দেশে হওয়ার বাদ থেকে আপনার আমার কন্টিনিউ ডায়রিয়া হয়। ডায়রিয়া হওয়ার বাদে ডাক্তারও গেছে, ডাক্তারে বলছে যে আমার 3-4 মাসে 12-13 স্টোন ওয়েট কমে গেছে। যে তারা বললো যে ডায়রিয়ার ওষুধ দিলেও কমে না, তার বাদে বললো যে পায়খানা নিয়ে দেওয়ার জন্য। পায়খানা দিলাম, পায়খানা দেওয়ার বাদে তারা বললো যে আমারে কোলোনোস্কোপি নাকি এটার নাম কয়, কোলোনোস্কোপি। হ্যাঁ, কোলোনোস্কোপি করলো, করার বাদে বললো যে 2টা কি পাইছে, তারা এটা ডিস্ট্রয় করে দিচ্ছে খেটে দেওয়ার বাদে তারা দিল আমার সিটি স্ক্যানে। আমি সিটি স্ক্যান দিলাম। আচ্ছা, দেওয়ার বাদে তারা বললো যে তুমি ইন্ডোস্কোপি করো। তো ইন্ডোস্কোপি করার জন্য আমার দিল মাইল্যান্ড হসপিটালে। দেওয়ার বাদে ইন্ডোস্কোপির জন্য গেলাম আমি, 13 ঘন্টা কোনো কিছু খাই না। না খাওয়ার পর তারা যাওয়ার বাদে ক্যামেরা দেখলো, দেখার বাদে বলে sorry, we can't see anything in your stomach because it's full of food. So I said, what do I do? Then they told me, take some weight. হ্যালো। Nothing to be worried because you got diabetes. Sometimes it does happen with people with diabetes. So you have to come back another time. So 2-3 দিন বাদে একবার ফোন করলো, আমাকে ফোন করিয়া বললো তুমি কালকে কোনো কিছু খাইবে না 12 ঘন্টা, না খায় তুমি এমটি স্টমাক লয়ে এসে। তো আমি 12 ঘন্টার জায়গাতে আমি 16 ঘন্টা কোনো কিছু খাইনি ভাই। না খাওয়ার বাদে আমি আপনার এই দিনে
কলোনোস্কোপি করছি যে ডাক্তারটা এই ডাক্তারটা ছিল সেই দিন। তো সে আসার বাদে ক্যামেরা দিল, ভিতরে দিয়ে দেখলো, দেখার বাদে সে আমি বমিটিং করছি এই দিন। বমিটিং করার জন্য 3 দিন আগে যে ফুডটা খেয়েছিলাম, ফুডটার সাথে বাইকের লগে ফুড এসে গেছে, সামান্য ব্লাড এসে গেছে। আর বাদে করলো আই কান্ট স্টিল সি এনিথিং, ইয়োর ফুড ইজ stomach is full of food. So then he told me to go and wait in the waiting room. I'll be back in 2-3 minutes. Then he let me wait it there for 10 minutes. Then come back and telling me, I'm afraid there is nothing to do, but I have to tell you, do you want me to tell you or tell your children or wife about the problem you got? I said, no, you're welcome to tell me. Then they told me, I've got stomach cancer. So is there any chance of what's the sign of stomach cancer or anything? Can you tell me? I mean, the symptoms I had before going to the toilet, I did vomit now and then after eating food. And now I'm a bit worried, brother. Is there, I mean, they didn't tell me what stage I am in. They just told me you have to wait 2 weeks because we took your liver biopsy and we can 100% tell you when the liver biopsy come back what to do. So can you advise me on anything once I put the phone down, please? Okay. Very sorry you're going through this findings or whatever they said. But আপনি ঘাবড়াবেন না, don't get upset. It's still long way to go. And we'll try to give you some advice. Safina Appa, Dr. Safina, Ms. Safina, can you tell something, please? Yes, so my understanding is he's been recently diagnosed with gastric cancer. So he will need investigations to determine what stage of cancer he has before he has any further treatment. Treatment may include a combination of surgery and chemotherapy. Usually it's chemotherapy first, then surgery if it's early stage. It depends on what stage. So they will need to do a CT scan and a PET scan to determine the stage before they decide any further treatment. He's still waiting for a staging. Yes. Okay. His question was what sort of symptoms usually? তাই না ভাই? আরে আপনি কি আছেন? Reflux. So frequent heartburn. If he's somebody who got frequent reflux or heartburn, then that is a sign that there is something not quite right. But unar twice endoscopy, you must have listened to him, what he said. They attempted to do the endoscopy twice, and every time they went with the probe, they saw the food materials within the stomach. And though he had fasted quite long time, he was empty stomach, 16 hours, 12 hours. So now he is a bit confused that what sort of, because he had episodes of vomiting every now and then in his lifetime. So he is saying that I have had vomiting in the past, never come across this sort of verdict or whatever you say. So why this time is cancer? So his question is it can be the symptoms, just the vomiting, and because it can be, the symptoms can be just vomiting, but it's unusual for him to have a long-standing history of vomiting. Okay. It's usually people have a short history, say 2-3 months, they have issues with recurrent vomiting, and then they present to the doctor. If he's had a long-standing history of vomiting, then it could be he's actually got long-standing underlying reflux. He's got perhaps a hiatus hernia. These will all predispose him to gastric or esophageal cancer. So what should he should do now? Just wait for the further We will need to wait for them to complete staging and to discuss him at an MDT prior to any treatment. So at the MDT, they'll discuss with the surgeons, the chemotherapy doctors, the radiotherapy doctors, and then the imaging doctors as well. So they're all going to discuss all of his investigation, decide what is the best treatment for him. Okay. ভাই আপনি যদি লাইনে থাকতেন তাহলে আমার জন্য একটু সুবিধা হতো বলা। তো যেটা ডক্টর সাফিনা বলছেন যে আপনার এখন তো স্টেজিং করবে আর কি,
স্টেজিং করার পরে আপনাকে আপনার এই কেসটাকে, এটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম মিটিং। পেশেন্টের কেসটাকে নিয়ে সবাই বসে, যারা যারা সবাই মানে হচ্ছে যে রেডিওলজিস্ট, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট মানে হচ্ছে যিনি এই পরিপাক এই স্টমাকের বিশেষজ্ঞ, যিনি ক্যান্সার বিশেষজ্ঞ, সবাই মিলে একটা বসে একটা ট্রিটমেন্টের একটা প্ল্যান করে আর কি। এটাকে বলে মাল্টি এমডিটি মিটিং। এটা প্রতি সপ্তাহে হয়। তো আপনার এইটা ওইখানে যাবে, ওইখান থেকে আপনার সমস্ত পেপার দেখবে, আপনার সিমটমস, আপনার ব্লাড টেস্ট, আপনার যা যা ইনভেস্টিগেশন, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি ফাইন্ডিংস, এভরিথিং তারা দেখে এবং বেস্ট যেটা হয় সেটাই আপনাকে অফার করবে ট্রিটমেন্ট ওয়াইজ। কিন্তু তার আগে আপনার স্টেজিংয়ের জন্য ভেরি লাইকলি আপনাকে সিটি স্ক্যান করবে, ভেরি লাইকলি না, যেটা আমাদের গেস্ট বললেন যে সিটি করবে, প্যাট স্ক্যান করবে, পেট স্ক্যান করবে, করে আপনার স্টেজিং করে তারপর এইভাবে করে আপনার চিকিৎসা আগাবে। তো আমার মনে হয় যে আপনি ডোন্ট লুজ হার্ট, আপনি ইউ জাস্ট গেট ইন টাচ উইথ দ্য টিম। অ্যান্ড আপনার এএনই আছে, আপনার ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস ইউ ক্যান অলওয়েজ go there to sort out any acute problem যেটা দিনে দিনে আপনি দেখাতে পারবেন যদি কোনো ইয়ে লাগে। আর আপনি অনুষ্ঠান দেখতে দেখতে আপনার যদি আবার কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান অলসো কল আস ব্যাক, উইল টক টু ইউ এগেন। তো আমি আই উইল গো ফর মাই নেক্সট কলার। হ্যালো হ্যালো জি ভাই, আপনি স্টুডিওতে কথা বলছেন সরাসরি, আপনি প্রশ্ন করুন। ভাই আমি আগে ফোন করছিলাম, লাইনের সমস্যা জানা বুঝা গেছে না, বুঝছেন? জি তুমি আপনারা কইলাম আমার কলম ক্যান্সার হয়েছিল লাস্ট ইয়ার, বুঝছেন? হ্যাঁ, ওই যে আপনার কোলোস্টমি ব্যাগ ছিল ওইটা আপনি রিভার্স করতে পারবেন কিনা, তাই তো? দ্যাট ওয়াজ ইউর কোশ্চেন, দ্যাট আপনি ওইটা আপনার কি, হ্যাঁ প্রশ্ন কি আপনার বলেন ভাই। আমার প্রশ্ন হইল যে আমি ক্যান্সার হয়েছিল, তো আমি তো অপারেশন করাইছি লাস্ট সেপ্টেম্বরও। এখন ওই যে একটা ব্যাগ লাগাইয়া দিছে নানি, ব্যাগটা ডেইলি 5 থেকে 6 বার 7 বার খালি এমটি করা লাগে। এটা কোনো জোয়া আসেনি, কিন্তু কোথা যায়নি, মানে ডাক্তারে মেডিসিন দিছে ইমোডিয়াম দিছে, মেটোপ্রোপামাইড বা ইমোডিয়াম এগুলো কাজ করে আর কি। 12টা ট্যাবলেট লইয়া ডেইলি, বুঝছেন? তো আপনি খান, আপনি এই ওষুধগুলো খান, খেয়ে আপনার জিপির সাথে দেখা করেন। আর একটা রিভার্স করলে কোনো সমস্যা হইব নি, বাদে রিভার্স করা বাদে কোনো সমস্যা হইব নি, এখন তো জানতাম সেই। না ওইটাই তো মিস সফিনা বললো আর কি। আপা, মিস সফিনা, ক্যান ইউ রিপিট এগেইন প্লিজ? So it sounds like he has diarrhea related to his stomach bag. He's having to empty it 5-6 times a day. Yes. This far after surgery, he should have no problems reversing that. There should be no difficulties for him. ঠিক আছে ভাই, আপনার কোনো অসুবিধা হবে না আর কি, হওয়ার কথা না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই ফোন করার জন্য। আর ওই কোলোস্টমি রিভার্সাল এই দেশে হয় খুবই, আপনার কোনো প্রবলেম নাই, সেটাই আমরা বলতে চাচ্ছি আপনাকে। সো ইউ ক্যান গো ফরওয়ার্ড। আমরা আজকে কথা বলছি যে বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত কথা বলি না, ইউজুয়ালি আমরা আমাদের কমন হেলথ প্রবলেম নিয়ে কথা বলি। তো আমরা আজকে একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি এবং আমাদের যে আজকে গেস্ট যিনি আছেন উনিও ফুসফুস ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ। তো আমরা আবার কথা বলবো। আমি একটু বিরতিতে যাব, বিরতির পরে আপনাদের সাথে আবার এই বিষয় নিয়ে আমাদের অতিথি সহ আপনাদের সাথে আবার কথা বলবো। ভিউয়ার্স, ব্রেকের পরে আমি আবার আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা বিরতির আগে কথা বলছিলাম এবং সেটাই কন্টিনিউ করবো বেসিক্যালি, যে লাং ক্যান্সার নিয়ে কথা বলছি। তো আমি আই উড লাইক টু আস্ক some questions from my interest as well. I think that will be interest on my viewers also to Miss Sofina. So far I know you are currently doing some web-based patient education, or you are involved web-based patient education platform or some sort of thing. Are you working on it, or and what it is, if you do?
So we're working with patients on a web-based education platform. It is basically to increase their awareness of how they can help themselves prior to and after any surgery to the chest. So it's how they can exercise, what exercise they should do, what they should be eating, how they can avoid kind of getting any infections or post-operative problems. We're also working on a separate platform to rehabilitate patients prior to surgery, so patients are in the best kind of state of fitness prior to any surgical intervention. So will it be a substitute of the traditional leaflet we give in the hospital? Sometimes in every department we provide the information on a leaflet. But this is not a substitute. This is as well as, so it is complementary too. So at the moment, our patients get a booklet about giving them information about what they should be doing and should not be doing, but they're also given a link to the website which will tell them how to prepare to come in for surgery. Okay, thank you. I'll back to our main topic again, and where our community is linked also. Do you have any advice on our viewers watching to prevent or to get the lung cancer or any form of cancer? So I think there is the best way to prevent lung cancer is actually to stop smoking. So if you're somebody who's smoking or you're around somebody who's smoking, stop. This reduces your risk straight away of smoking. It does not bring you back to a normal population risk, but it does reduce your risk. Okay. This is the single biggest risk factor for lung cancer. So what sort of percentage of patient you see with the cancer has a smoking history? Is it always necessarily someone diagnosed with the cancer has a smoking history, or non-smoker people also come with? You will also get lung cancer in non-smokers, but it is a much smaller proportion of the patients. The majority of our patients will have a smoking history. All right, thank you very much. তো আমি আমাদের একজন কলার আছেন লাইনে. হ্যালো. Yes. হ্যালো ব্রাদার, ইউ আর অন আওয়ার স্টুডিও. আপনি প্রশ্ন করুন ভাই. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. আচ্ছা, হ্যালো. জি, হ্যালো. হ্যালো. হ্যালো, আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. আচ্ছা, আমার ওয়েবসাইটে যে হাড্ডি নিচে বইলে বেদনা করে, বুঝলেন? এটা কি সমস্যা? আচ্ছা, আপনার বসলে কি হাড্ডিতে ব্যাক পেইন করে নাকি? না, ব্যাক পেইন না, ব্যাক সাইডে যে হাড্ডি, যে মিডল ব্যাক সাইডে ব্যাক ও সাইডে যে হাড্ডি আছে লাম্পা, লং ওয়ানের যে বটম সাইডে বাম বুঝিন নানি অনু বেদনা করে। আচ্ছা, তো এইটা আপনি কি কাজ করেন ভাই? এইভাবে তো বলা খুব ভেরি ডিফিকাল্ট, মানে জাস্ট 2-3 কোয়েশ্চেন্স. we need to, your doctor need to লিসেন ইয়োর, আপনার সমস্ত কিছু শুনতে হবে আপনার ডাক্তারকে, তারপরে তার আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করব, দেন উই ক্যান টেল ইউ দ্য, উই ক্যান গিভ ইউ দ্য সলিউশন. আচ্ছা, আপনাকে আমি বলি, এইটা হচ্ছে, আচ্ছা সেটা মনে হচ্ছে যে এটা আমার আসলে যে গেস্ট মিস সফিনার ফিল্ড না আর কি, উনি এই বিষয়ে, তো আমি একটু বলে দিই আপনাকে যে এটা হচ্ছে যে মানে কমন যেটা রিজন মানুষের মধ্যে ব্যাক পেইন থাকে, আমরা যেটা মেকানিক্যাল ব্যাক পেইন বলি, যে হাঁটা চলা করলে একটা বয়সের পরে শরীরের এই যে লোয়ার ব্যাকের দিকে একটা ব্যথা হয়। তো এইটা নিয়ে আমরা অনেক প্রোগ্রামও করেছি আগে। তো আপনার এইটা হতে পারে, এবং এইটা মানে যদি সেই মেকানিক্যাল ব্যাক পেইন হয় যেটা কমন আর কি, তাহলে এত মানে ঘাবড়ানোর কিছু নাই। আপনি জিপির কাছে গেলে ওনারা আপনাকে কিছু কি বলে যে আপনাকে এডুকেটেড করবে, লাইক কীভাবে বসতে হয়, পোস্টারিং, হাঁটা চলা কীভাবে করতে হয় লম্বা সময়। তো ওনারা লিফলেট দিয়ে দিবে, পেইন কিলার দিবে। তো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি ভালো হয়
আপনি আপনার জিপির সাথে দেখা করেন। ওনার জানি ইটস হার্ড নাও ইট ইজ টু গেট অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তারপর আপনি যদি আজকে বুকিং দেন দেন স্টিল ইউ উইল গেট ওয়ান ইন নেক্সট ফিউ উইকস। আদার অপশন হইতেছে আপনার যদি একান্ত ব্যথা যদি ইউ কান্ট tolerate and is hampering your quality of life, then you can always walk into the emergency, any hospital এ যেতে পারেন, emergency department-এ। বাট এইভাবে করে বলা খুব কঠিন। আপনি সিম্পল পেন কিলার টিলার খেয়ে দেখতে পারেন আর কি, প্যারাসিটামল। আপনি কি কাজ করেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পরবর্তী আর কোনো কলার কি? হ্যালো, আচ্ছা, আমরা কথা বলছিলাম মিস সফিনা বেগমের সাথে যে ক্যান্সার প্রতিরোধের জন্য, যে ফুসফুস ক্যান্সার থেকে যেটা বললেন উনি, যে স্মোকিংয়ের একটা হিউজ একটা ইম্প্যাক্ট আছে, এবং আমরা সবাই জানি। অ্যান্ড ইটস ভেরি গুড দ্যাট দ্য কামিং জেনারেশন ইন ওয়ার্ল্ড ওয়াইড দে আর very reluctant to, I mean, what it looks like, they are very aware and educated. And I saw a statistical data recently that the compared to the to last century or middle of the last century, আর এখনকার জেনারেশন ইজ এ হিউজ গ্যাপ। বাচ্চারা এখন ওই স্মোকিংয়ের একটা হিউজ ক্যাম্পেইনের জন্য এটা অনেক কমে গেছে। বাট স্টিল যারা স্মোকার তাদের জন্য দ্যাট ইনফরমেশন উইল হেল্প দেম টু কুইট দ্য স্মোকিং। আই নো ইটস হার্ড, বাট কুইট দ্য স্মোকিং বিকজ ইট হ্যাজ এ big role on to diagnose with the cancer, lung cancer especially. আমার মনে হয় অন্য ক্যান্সারের সাথেও তো স্মোকিংয়ের লিঙ্ক আছে, তাই না মিস সফিনা? অন্য ক্যান্সারগুলোর সাথে তো Smoking increases your risk of most cancers, including esophageal cancer, including stomach cancer, including bowel cancer. By and large, most cancers, smoking will increase your risk. আচ্ছা, আরেকটা যেটা হয় আমাদের কমিউনিটির মানুষ পান খায়, ইউ প্রবাবলি নো, পান খায়। হ্যাঁ, সো এইটার কি ইম্প্যাক্ট আছে, মানে অন্য কোনো এটাও যদি একটু বলেন আপনি। ডু ইউ হ্যাভ এনি থটস অর হ্যাভ ইউ এনি অবজারভেশনস অর এনিথিং পানের? So this should not increase your risk of lung cancer, but it is known to increase your risk of ENT, so head and neck cancers, so particularly oral cancers or laryngeal, pharyngeal cancers. So it avoid করা উচিত, পান should be avoided. ওকে, আর আমি আপনি আরেকটা কোশ্চেন আমি আপনাকে করতে চাই, যে এয়ারওয়ে স্টেন্টিং ইউ ডু? Yes. So it to, if you explain what do you do? Airway stenting, is it the larynx to trachea? You put a stent, or so it is the trachea or the main airways. So trachea or bronchus, where you've got an area of lung where the airflow is not ideal. So perhaps there's something narrowing that particular airway, and that can be because of cancer, but that can also be because of benign conditions. So somebody's has got a benign stricture because of repeated chest infections, or they've had TB in that area, they've got a benign stricture, then we can put in a stent to try and open up this area. ওকে, দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যারা যদি কারো কোনো ক্যান্সার সম্পর্কে, মূলত ফুসফুসের ক্যান্সার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমরা কথা বলবো। এবং এছাড়াও যদি জেনারেল হেলথ, স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। আমাদের আজকে যার সাথে আমরা কথা বলছি উনি কনসালটেন্ট রেসপিরেটরি মেডিসিন, লাংসের আর কি। আর হচ্ছে যে ওনার স্পেশালিটি হচ্ছে থোরাসিক ক্যান্সার, লাং ক্যান্সারের কার্ডিয়াক থোরাসিক সার্জারি যে কাজগুলো আছেন উনি কাজ করেন। আমরা মানে এই প্রোগ্রাম আমাদের করার তো মূলত করি তো আমরা, যে হোল পারপাস টু ডু দিস প্রোগ্রাম ইজ টু হেল্প দ্য কমিউনিটি অ্যান্ড মেক অ্যাওয়্যার অফ ফর জেনারেল হেলথ বেসিক্যালি। সো কমিউনিটিতে যাতে যেটা অ্যাওয়ারনেসটা আসে, কারণ আমরা জানি যে, এবং আমরা বুঝি যে আমাদের অ্যাওয়ারনেস কম থাকার জন্যই
অনেক সময় আমরা রোগাক্রান্ত হই, যেটা আগের থেকে একটু যদি সাবধান হওয়া যায় তাহলে হয়তো ওই সিচুয়েশনে পড়া লাগে না। এবং ক্যান্সার যেটা মানে এই শব্দটাই তো ভালো না আর কি, নো ওয়ান লাইকস টু, কেউই শুনতে চায় না এই ক্যান্সার শব্দটা, কিন্তু ক্যান্সার প্রিভেনশনটাই এখন পর্যন্ত বেস্ট আর কি, যাতে না হয় সেই উই শুড ডু থিংস অ্যাজ উই ডোন্ট গেট। কারণ আপনি যদি হয়ে যায় তাহলে একটু চ্যালেঞ্জিং হয়ে যায় টু গেট রিড অফ ইট আনলেস ডায়াগনোজ ভেরি আর্লি। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার তো খুবই ভালো প্রগনোসিস যদি আপনার আগে ধরা পড়ে, যদি সচেতনভাবে যদি কেউ যদি, আই থিঙ্ক রিকমেন্ডেশন হচ্ছে এভরি 3 months ওমেন শুড চেক দেয়ার ব্রেস্ট। এবং এছাড়া এই দেশে প্রোগ্রাম আছে ম্যামোগ্রাম করে, আলট্রাসাউন্ড করে, ফ্রি ম্যামোগ্রাম বিফোর 40, তারপর 40 এবার আলট্রাসাউন্ড এফএনএসি করে করে করে, এবং আপনার ক্যান্সার স্ক্রিনিং এই দেশে আই উড সে ভেরি গুড। কোলন ক্যান্সার যে আমরা বলি যে পরিপাকতন্ত্রের যে ক্যান্সার, এটার জন্য কিন্তু এইখানে প্রত্যেক আচ্ছা, আমি একজন কলার আছেন লাইনে। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আবার জানতে চাচ্ছি যে লাং ক্যান্সারের জন্য এর ইয়েটা কি, সিমটমস গুলো কি, আর কারো যদি অ্যাসমা থাকে তো ক্যান ইট বি ডিউ টু দি অ্যাসমা মেডিকেশনস, can that cause eventually can become canceristic towards within the lungs area, or if we inhale anything else except of smoke, like plastic, asbestos, all these types of things, can they cause cancer, or this Yeah. So, at some due course time. Thank you. Okay. আপনি লাইনেই থাকতে পারেন আর কি। হ্যাঁ, মিস সাফিনা, would you like to say? The question, in answer to your question, there is no known link of asthma medications causing lung cancer. I've not seen or heard of any such link. In terms of symptoms of lung cancer, symptoms would be persistent cough, coughing up blood, new onset shortness of breath in somebody who was previously not short of breath, or sudden weight loss which you can't explain. Sorry, what was the last part of the question? I think এই ছিল, these were the questions. What are the symptoms? And last part ছিল যে if someone has asthma, হ্যাঁ, asthma থাকলে যে হ্যাঁ। So asthma should not increase your risk of lung cancer. Your question, sorry, about other agents like plastic and asbestos. Asbestos increases your risk of not lung cancer but mesothelioma, which is a cancer of the chest. It is a cancer of the lining of the chest wall. So it's very common in somebody who's had previous asbestos exposure. জি, যে আপা বুঝতে পারছেন নিশ্চয়ই না যে ফুসফুস ক্যান্সারের সাথে, হ্যাঁ, ফুসফুস ক্যান্সারের সাথে এই অ্যাসবেস্টসের কোনো রিলেশন নেই, বাট ফুসফুসের যে লাইনিংটা থাকে যেটা প্লুরা বলি আমরা, ওইটার সাথে আপনার যেটা মেজোথেলিয়াম বলে ওই অ্যাসবেস্টস এক্সপোজারের একটা রিলেশন আছে। আর অ্যাসমা মেডিকেশনের সাথে সোফার আই নো কোনো রিলেশন নাই ক্যান্সারের। ঠিক আছে, তো ওকে, আমি পরবর্তী কলার যিনি আছেন। হ্যালো, ড্রপ করেছেন কলার। তো আমি যে কথা বলছিলাম, আমি আই উইল কাম ব্যাক টু মাই গেস্ট, বাট ওইটাই আমি তার আগে আমি একটু বলি যে ওই যে আমাদের এখানে কিন্তু প্রত্যেক বাসায় বাসায় পাঠায় আপনার স্টুল স্যাম্পল কালেক্ট করার জন্য একটা আফটার সার্টেন এজ, এবং এটা খুব ইম্পর্টেন্ট। স্টুল নিলে আপনার ওনারা চেক করে দেখে যে এর মধ্যে কোনো লুকানো ব্লাড আছে কিনা, হোয়াট উই কল দ্য অকাল্ট ব্লাড টেস্ট দে ডু। এবং ওইখান থেকেই কিন্তু কারো যদি পায়, খুব আর্লি ডিটেকশন হয়, তখন তারা সাসপেক্ট করে যে এর মনে হয় পরিপাকতন্ত্র বা কোলনে, পেটের নাড়ি বুড়ির মধ্যে প্রবাবলি দিস গাই হ্যাজ এ ক্যান্সার, দেন দ্যাট স্টেপ ফরওয়ার্ড। সো দিজ আর দ্য ওয়ে টু আর্লি ডিটেকশন।
এবং ফুসফুসের ক্ষেত্রে যেটা হোয়াট মাই গেস্ট সেইং দ্যাট আপনারা যদি পারসিস্টেন্ট কফ থাকে যে কাশি যাচ্ছি না 2-3 সপ্তাহ এবং ওয়েট লস যদি থাকে দেন ইউ ক্যান গো অ্যান্ড আপনার একটু কুইকলি অ্যাক্ট করা উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত। Sorry, just by you were saying about cancer screening in the UK, there are lung cancer screening programs being rolled out across the UK, and these screening programs are already present in certain areas in London, certain areas of Yorkshire, so Bradford, Manchester. There are programs also in Birmingham. The plan is for lung cancer screening programs to be rolled out across the country. So if you have a significant smoking history, you will be invited for a CT scan to have lung cancer as part of lung cancer screening. ওকে, সো দে হ্যাভ এটা মানে নতুন শুরু করেছে নাকি, না আগের থেকেই ছিল এটা? No, this is new. This is so the program. There are, I think, there's about 16 programs already in the UK. There will be more. More. Very good piece of information. আমি নিজেও পার্সোনালি জানতাম না যে দ্যাট হ্যাজ বিন স্টার্টেড। আমার একজন কলার আছে লাইনে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার অ্যাজমার প্রবলেম আছে এবং হেই ফিভার অ্যালার্জি খুব বেশি, যার কারণে আমার অ্যাসেমা ট্রিমিং হয়েছিল নাক করে ENT এ, কিন্তু তারপর থেকে আমার নোজ ব্লক থাকে এবং আমার ব্রিদিং নিতেও কষ্ট হয় এবং সবসময় মানে লাংসে ফিল করে একটু ভারী ভারী হেভি হেভি, আর কিছু খাবার খেলেই সাথে সাথে ইউনো বেশিরভাগ সময় আমার ইয়ে হয় যে আমাদের ভিন খায় না, যেরকম হঠাৎ ইয়ে হয়ে যায়, প্রায় এরকম ঘটে, বা খাবার খাদ্যনালীতে নাকের ভিতরে চলে যায়, এরকম ইয়ে হয় ফিল করি। তো এটার কোনো প্রতিকার বা Shabina, did you understand? আমাকে অ্যাডভাইস দিলে ভালো হবে। Can you tell him something? So he sounds like he has hay fever, and he's asking you. He feels like it sounds like he's aspirating. Yeah, reflux probably. And it sounds like reflux. Yeah. So if he goes to his GP, he should be investigated for this. He should explain his symptoms to his GP. The GP will likely send him for an endoscopy to see if he's got reflux. ভাই কি আপনি কি জিপির কাছে গিয়েছিলেন নাকি? ডিড ইউ গো ইওর জিপি? জি জি, আমি জিপি এবং ENT করছিল, আমার রেফার করছিল জি হসপিটালে, কিন্তু আমি অবাক হলাম, ENT আপনার প্রপার করলো না, আবার বললো যে না এভরিথিং ওকে বলে আমাকে বিদায় করে দিল। বাট আমি তো এখনো সাফার করছি এটা কনস্ট্যান্টলি। So I think there's a miscommunication. He needs to explain about he's feeling like he's choking. So it sounds very much like he's got reflux and aspiration. Because I think he needs an OGD endoscopy rather than an ENT person. ভাই মানে আমার উনি যেটা বলছেন যে ওই আপনার যে স্টমাকের খাবার টাবার এটা মাঝে মাঝে চলে আসে হয়তো গলার দিকে, যেটা আপনিও বললেন, এটার জন্য আসলে এন্ডোস্কোপি হচ্ছে বেস্ট ওয়ে টু ডিল উইথ। তো আপনার এন্ডোস্কোপি মানে তো বুঝছেন যে ওই যে ক্যামেরা একটা মুখের মধ্যে দিয়ে একদম করছিল, এন্ডোস্কোপিও করছে আপনার, কিন্তু কিছু পায় না। But unfortunately, I request a specialist, ENT specialist. I request his name, Mr. Simon. But নাম নিলে ভালো, নাম না নিলে ভালো হয় ভাই, ঠিক আছে? Thank you. হ্যাঁ, হ্যালো। I'll request him, because can you do asthma trimming again? Or can I, because otherwise all the time when I eat, food goes to my nose, and it affects me a lot, and I suffer a lot constantly. So you don't need to see an ENT surgeon for this. You need to see a gastroenterologist. This is a gastroenterologist you need to see, not the ENT surgeon.
জাযাকাল্লাহ জি ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি কল নেওয়ার আগে যেটা আলাপ করছিলাম, মিস সাফিনা, আপনি বলছেন যে ইউ আর টকিং অ্যাবাউট দি স্ক্রিনিং প্রোগ্রাম। সো এটা মানে এটা ইনক্লুশন কারা কারা, হু ক্যান গো ফর দিস স্ক্রিনিং? জাস্ট দ্য স্মোকিং হিস্ট্রি অর এনি সিমটম আলা পিপলও যেতে পারবে? So people with symptoms should see their GP and they will automatically be referred with by a 2-week wait. Okay, so this is a separate process. Separate process, exactly. Yes, this is completely separate process. This is lung cancer screening in patients with a smoking history at a certain age group. Okay, lovely. Thank you for your answer. আমাদের লাস্ট একজন কলার আছেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন ভাই, করতে আমার পারেন। একটা প্রশ্ন আছে সবার কাছে। জি। আমার প্রবলেম হইল কি, আমার হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, এবার প্রেশার আছে, আমি ওষুধ মতো খাইতে আছি। আমার প্রবলেম হইল ভাইয়া, হাঁটতে সময় গেলে আমার মানে খুব হেরানি লাগে, এর বাদে উঠতে গেলেও আমার হেরানি লাগে। হেলানি লাগে মানে মানে আপনার কি মাথা ঘুরায়? মাথায় আগে ঘুরাইতো ভাই, বয়স থাকি মাথা ঘুরাইতো, কোনো সময় প্রেশার লো হয়ে যায়, কোনো সময় মানে টান থাকে না। আচ্ছা আচ্ছা। তো মেডিসিন খাই আর আমি প্রেশার হল। তো আপনার শ্বাসকষ্ট হয়নি? জি না, শ্বাসকষ্ট হইতে মানে আটার সময় আর কি সামান্য সামান্য কষ্ট হয় আটার সময়, এমনি বয়স চলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, আটলে আপনার শ্বাসকষ্ট হয়, আপনার বুকুত কোনো বেদনা করেনি? জি না, বুকো দিতে সামটাইম আগে করে, সামটাইম বলে বেশি প্রবলেম হচ্ছে আমি হেরানি আই হয়, আমি খুব বেশি হেরানি। আপনার এমনি ডায়াবেটিস নেই? যে ডায়াবেটিস হলে কন্ট্রোল, আমার ডায়াবেটিস আছে। সো আপনার জিপি রে আপনার এই সিমটম আপনি বুঝাইছেন নি, আপনার দেখা করছেন নি? যে জিপি লগে হসপিটাল লগে সব লগে, জিপিত গেলে হয় হসপিটাল খাও, হসপিটালে হয় জিপি রে খাও, এগুলো আমার লং টাইম থাকি আমি খুঁজতে আমার পেলায় বসে। এর লাগে আপনার কাছে আমি জানতে চাই যে ওষুধ আমার রীতিমতো চলে, আমার সব প্রবলেম আমি আছে অনেক অষ্টা প্রবলেম আমি বুঝতাম চাইছি, মানে আসতে সময় কি আমি যত হেরানো আমার আশা। So this sounds like he perhaps has ischemic heart disease, but he would need to see a cardiologist for this, not be referred by his GP. Thank you. He certainly has risk factors for ischemic heart disease because he's diabetic and he's got hypertension. তো ভাই এইটাই আর কি, যে আপনার এই অনেক রিস্ক ফ্যাক্টর আছে। তো আনফর্চুনেটলি আপনার ওই জিপির কাছেই, আমি জানি যে ইটস ভেরি হার্ড, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু প্রোঅ্যাক্টিভ পুশ করতে হবে। জিপির সাথে কথা বলেন তারা যেন আপনাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করে। ঠিক আছে ভাই, এইটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য আনসার। আর আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি বিদায় নেবার আগে মিস Safina Ahmed, Begum, if you would like to say anything on our community regarding the work you are doing and you're based on your experience, and what sort of advice you want to put on my viewers, and then we can close up our show. So I would say several things. I would say is, if you are smoking, stop. If you need help, go and see your GP. Participate in the stop smoking programs. If you're invited to take part in lung cancer screening, please go. It's very useful. If we can diagnose lung cancer early, your treatment options are much better, and the chances of cure are much improved. If you do have a persistent cough, you cough up blood, you've got unexplained weight loss, please go and see your GP. Thank you very much for being with us, Dr. Safina Begum, and viewers. আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আপনাদের সাথে আবার আমরা দেখা হবে নেক্সট উইক সুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি ডক্টর গোলাম রাহাত খান আপনাদের থেকে বিদায় নিচ্ছি।